আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের চারপাশে এমনকি আমাদের শরীরের ভেতরেও একটা অদৃশ্য শক্তি কিভাবে সবকিছু ঠিকঠাক রাখছে? চলুন আজ সেই নীরব প্রহরীর রহস্যই ভেদ করা যাক। ধরুন, একটা দ্রবণে মাত্র 1 ফোঁটা অ্যাসিড বা ক্ষার যোগ করা হলো, আর সাথে সাথে তার পুরো চরিত্রটাই গেল বদলে। কিন্তু এটা কি আসলেই সব ক্ষেত্রে সত্যি? আসলে কিছু কিছু ক্ষেত্রে এই পরিবর্তনটা কিন্তু সাধারণ কোনো বদল নয়। এটা রীতিমতো একটা বিপর্যয় ডেকে আনতে পারে। যেমন ধরুন আমাদের নিজেদের রক্ত, এর পিএইচ যদি সামান্য এদিক ওদিক হয়, তাহলেই কিন্তু আমাদের জীবন বিপন্ন হতে পারে। কিন্তু এই বিপর্যয়টা ঠিক তখনই ঘটবে যদি সেই সিস্টেমে আমাদের আজকের গল্পের যে হিরো মানে বাফার সে অনুপস্থিত থাকে। তো আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে দেখব বাফার জিনিসটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, এর ক্ষমতা ঠিক কতটা, আর আমাদের বাস্তব জীবনেই বা এর গুরুত্ব কোথায়। আচ্ছা, তাহলে একদম গোড়ার প্রশ্নে আসা যাক। এই যে পিএইচ স্থিতিশীলতার কথা বলছি, এটা জীবনের জন্য এতটাই জরুরি কেন? এই যে দেখছেন ৭.৪, এটাই হলো আমাদের রক্তের স্বাভাবিক পিএইচ। ভাবা যায় এর থেকে মাত্র 0.5 এদিক ওদিক হলেই কিন্তু মারাত্মক সব শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আর ঠিক এই কারণে প্রকৃতিতে এমন একটা কন্ট্রোল সিস্টেমের দরকার যা এই সূক্ষ্ম ভারসাম্যটাকে যে কোনো মূল্যে রক্ষা করবে। তাহলে চলুন এবার পরিচয় করা যাক সেই কারিগরের সাথে যে এই অসম্ভব কাজটাকেই সম্ভব করে। সহজ কথায় বলতে গেলে বাফার দ্রবণ হচ্ছে এমন একটা স্পেশাল মিশ্রণ যেটা যে কোনো রাসায়নিক আক্রমণের বিরুদ্ধে একটা ঢালের মতো কাজ করে। এর কাজই হল দ্রবণের পিএইচকে প্রায় স্থির রাখা। মানে এর মূল মন্ত্রই হল পরিবর্তনকে প্রতিহত করো। তো এই যে প্রতিরোধী দলটা, এর সদস্য মূলত দুজন। একজন হল দুর্বল অ্যাসিড আর তার প্রায় ছায়া সঙ্গী, মানে তার অনুবন্ধী ক্ষারক। এদের কাজটাও দারুণ। একজন দরকার পড়লে প্রোটন মানে H+ আয়ন দান করে, আর অন্যজন পরিবেশে যদি H+ আয়ন বেড়ে যায় তাহলে সেটাকে শুষে নেয়। মানে একেবারে যাকে বলে একটা পারফেক্ট টিম। ওকে, তাহলে এখন একটু গভীরে যাওয়া যাক। এই জুটিটা ঠিক কিভাবে কাজ করে, এর পেছনের কেমিস্ট্রিটাই বাকি। এই পুরো প্রক্রিয়াটাকেই বলা হয় বাফার ক্রিয়া। এটা আসলে রাসায়নিক সাম্যাবস্থার যে নীতি আছে সেটার ওপর ভিত্তি করেই চলে। মানে যখনই বাইরে থেকে কেউ এসে সিস্টেমে কোনো পরিবর্তন করতে চায়, সিস্টেমটা নিজেই অ্যাক্টিভ হয়ে ওঠে নিজের ভারসাম্যটা ধরে রাখার জন্য। এই ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ধরুন আমাদের কাছে অ্যাসিটিক অ্যাসিড আর তার অনুবন্ধী ক্ষারক অ্যাসিটেট আয়নের একটা বাফার দ্রবণ আছে। এখন যদি বাইরে থেকে কিছু অ্যাসিড মানে H+ আয়ন যোগ করা হয়, সাথে সাথে কি হবে যাবেন? দ্রবণে থাকা ওই যে অনুবন্ধী ক্ষারকটা মানে CH3COO- সে একদম ঝাঁপিয়ে পড়ে অতিরিক্ত H+ আয়নগুলোকে ধরে ফেলবে, আর ধরে ফেলে দুর্বল অ্যাসিড তৈরি করবে। ফলাফল, দ্রবণে বাড়তি H+ আয়ন আর থাকলই না, আর পিএইচও রইল প্রায় আগের মতোই। আর যদি এর উল্টোটা হয়, মানে যদি ক্ষার বা OH- আয়ন যোগ করা হয়, তখন টিমের অন্য প্লেয়ার মানে দুর্বল অ্যাসিড CH3COOH মাঠে নেমে আসে। সে নিজের H+ আয়ন ছেড়ে দেয়। এই H+ আয়নগুলো যোগ করা OH- আয়নকে নিষ্ক্রিয় করে পানি বানিয়ে ফেলে। ব্যাস, সিস্টেম থেকে ক্ষার গায়েব, আর পিএইচ আবারও স্থিতিশীল। কি অসাধারণ একটা বোঝাপড়া, তাই না? কিন্তু এই যে প্রহরী, এর শক্তি কি অসীম? মানে যত খুশি অ্যাসিড বা ক্ষার যোগ করলে কি এটা সামলে নিতে পারবে? উত্তরটা হলো না, এরও কিন্তু একটা লিমিট আছে। একটা বাফারের এই প্রতিরোধ করার ক্ষমতাটাকেই বলা হয় বাফার ক্যাপাসিটি বা বাফার ক্ষমতা। সহজ কথায় এটা হলো একটা বাফারের সহ্য করার ক্ষমতা। মানে একটা নির্দিষ্ট সীমার পর সেও কিন্তু আর পেরে ওঠে না। তাহলে প্রশ্ন হলো, একটা বাফারের ক্ষমতা কখন সবচেয়ে বেশি থাকে? দুটো শর্ত আছে। এক, যখন এর দুটো উপাদান মানে দুর্বল অ্যাসিড আর তার অনুবন্ধী ক্ষারক দুটিরই ঘনত্ব অনেক বেশি থাকে। আর দুই, যখন এই দুটোর পরিমাণ প্রায় সমান সমান থাকে, তখন এর প্রতিরোধ করার শক্তি থাকে একদম চূড়ায়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হল বাফার রেঞ্জ। প্রত্যেক বাফারের কাজ করার একটা নিজস্ব এলাকা বা পরিসর আছে। মানে একটা নির্দিষ্ট পিএইচ রেঞ্জের মধ্যেই সে সবচেয়ে ভালো পারফর্ম করতে পারে। সেই এলাকার বাইরে গেলেই তার কার্যকারিতা কমতে থাকে। এর একটা সহজ ফর্মুলাও আছে।
একটা বাফার সবচেয়ে ভালো কাজ করে তার দুর্বল অ্যাসিডের যে পিকেএ ভ্যালু আছে তার আশেপাশে, মানে পিকেএর থেকে 1 একক বেশি বা 1 একক কম পিএইচ রেঞ্জের মধ্যে। আর রসায়নবিদরা কিন্তু ঠিক এই নিয়মটা ব্যবহার করেই কোনো নির্দিষ্ট কাজের জন্য একদম সঠিক বাফারটা বেছে নেন। তো চলুন এতক্ষণে সব আলোচনাকে একসাথে করে এবার একটু বাস্তব জগতের দিকে তাকাই। আমাদের চারপাশে কোথায় কাজ করছে এই নীরব প্রহরী? আমরা আলোচনাটা যেখান থেকে শুরু করেছিলাম, চলুন সেখানেই ফিরে যাই। আমাদের রক্তে যে বাইকার্বনেট বাফার সিস্টেম আছে সেটা এর একটা নিখুঁত উদাহরণ। ভেবে দেখুন, আমরা সারা দিন কত কিছু খাই বা পান করি, কিন্তু এই সিস্টেমটা প্রতিটা মুহূর্তে কাজ করে আমাদের রক্তের পিএইচকে ওই ম্যাজিক্যাল 7.4 সংখ্যাতেই ধরে রাখছে। তাহলে পুরো আলোচনার সারমর্ম কী দাঁড়ালো? একটি বাফার দ্রবণ হলো আসলে স্থিতিশীলতার প্রতীক। বাইরে থেকে অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করা হলেও সে পিএইচের পরিবর্তনকে প্রতিহত করার এক অসাধারণ ক্ষমতা রাখে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, আমাদের রক্ত তো একটা উদাহরণ মাত্র। আচ্ছা, আমাদের দৈনন্দিন জীবনে আর কোথায় কোথায় এরকম সূক্ষ্ম কিন্তু অতি জরুরি রাসায়নিক ভারসাম্য কাজ করে চলেছে? একটু ভাবলেই হয়তো আমাদের চারপাশে এমন আরও অনেক নীরব প্রহরীর খোঁজ পাওয়া যাবে।